তো আমাদের আজকের যে ক্লাসটা আমরা আজকে যা পড়বো, আমরা লাস্ট দিন হচ্ছে কোড শুরু করেছিলাম। তো কোডের আজকে আমরা বাকি পার্টটা পড়বো। তো আজকের ক্লাসে খুব বেশি পড়া নেই। অল্প একটু পড়াই আছে। তো এটা করলে আমাদের অধ্যায় ৩ এর ১ম অংশের যে কোর্সটা সেটা শেষ হয়ে যাবে। তো অধ্যায় ৩ এর যে ১ম অংশটা সেটা হচ্ছে আমরা আজকে শেষ করব। করার পর ইনশাআল্লাহ একটা পরীক্ষা দিব সবাই। তো হচ্ছে আমি আজকের ক্লাসের শেষে তোমাদের গ্রুপে পরীক্ষার বিষয় জানিয়ে দিব। তো আমরা আজকে ফার্স্ট এ যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই গত ক্লাসে যেগুলো দেখেছিলাম একটু বলি সেগুলো নিয়ে। তো হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি সৃজনশীল দিব ২ টা বা ১ টা। তো সৃজনশীলগুলো তোমরা একটু লিখবা। আগে মনে হয় সৃজনশীল দিয়েছিলাম গ্রুপে। যদি দিয়ে না থাকি তাহলে তো আবার দিব। আর দিয়ে থাকলেও যেগুলা দিয়েছিলাম সেগুলো সবাই নোট করে নিও। তো দেখো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আ কোড হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে নিউমেরিক, একটা হচ্ছে আলফা নিউমেরিক। তো আমরা কোডটা কেন ইউজ করতাম? আমরা হচ্ছে যদি আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় নিয়ে যেতে চাই বা কম্পিউটারকে আমাদের ভাষাটা বোঝাতে চাই, তখন হচ্ছে আমাদের কোডের দরকার হয়। তো নিউমেরিক কোডগুলো আমরা বলেছিলাম যে এখানে ASCII কোড আছে, BCD কোড আছে, অক্টাল কোড আছে, হ্যাঁ? এগুলা ছিল হচ্ছে নিউমেরিক কোড। তো আজকে আমাদের যে মূল টার্গেটটা সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তাহলে ফার্স্ট এ আমরা হচ্ছে আলফা নিউমেরিক কোডের আ EBCDIC এটা নিয়ে একটু কথা বলি। EBCDIC বা EBCD কোড। তো আমরা গত ক্লাসে যে বাইনারি কোড নিয়ে আলোচনা করেছিলাম, মানে BCD কোড নিয়ে আলোচনা করেছিলাম। তো BCD কোডের কাজ কি ছিল? BCD কোডের কাজ ছিল ডেসিমাল সংখ্যাকে ৪ বিটের বাইনারিতে প্রকাশ করা। তো আজকে আমাদের যে কোডটা সেটা হচ্ছে EBCDIC সবাই খাতা করে একটু লিখে নাও। EBCDIC তো ১ম দিকে যখন বাইনারি কোড ছিল তখন আ সরি BCD কোড ছিল তখন কি হতো সেটা দিয়ে শুধু আমরা হচ্ছে ডেসিমাল সংখ্যাকে বাইনারি কোডে কনভার্ট করতে পারতাম। তো পরবর্তীতে চিন্তা করা হলো যে কেননা আমরা একটা কাজ করি যে সেটা হচ্ছে BCD কোড আছে। তো এই BCD কোডকে আমরা যদি এর সাথে কিছু ক্যারেক্টার এড করি, এড করলে তো এটা একটা আলফানিউমেরিক কোড হয়ে যাবে। কারণ আলফানিউমেরিক কোডে অ্যালফাবেট থাকে সাথে হচ্ছে ক্যারেক্টার অ্যালফাবেট থাকে তারপর হচ্ছে নাম্বার থাকে। তো ওই টার্গেট থেকে কি করা হলো EBCDIC কোডটা তৈরি করা হলো। যেখানে হচ্ছে নিউমেরিক কোডের সাথে অ্যালফাবেটের আ সংযোগ তৈরি করা হলো। তো EBCDIC মানে হচ্ছে এটা হলো তোমার BCD কোডের এক্সটেন্ডেড ভার্সন। এটা হচ্ছে BCD কোডের এক্সটেন্ডেড ভার্সন। সেজন্য EBCDIC কে বলা হয় এক্সটেন্ডেড মানে হচ্ছে এক্সটেন্ডেড আর BCD তো BCD, BCD মানে কি ছিল? বাইনারি কোডের ডেসিমাল। তো আমরা এটাকে বলব হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, ইনফরমেশন কোড। তো EBCDIC হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। তো এইটা হচ্ছে EBCDIC এর পূর্ণরূপ। তো এখানে আমাদের BCD কোডের সাথে যে মিলটা আছে সেটা হচ্ছে BCD কোড ছিল বাইনারি কোডের ডেসিমাল। আর এখানে হচ্ছে কি হয়েছে এক্সটেন্ডেড শব্দটা এড হয়েছে আর ইনফরমেশন কোড এটা এড হয়েছে। তাহলে এটাকে বলি আমরা EBCDIC বা EBCD কোড। তো এখন এটা স্যার কয় এখানে বিটের কোড? ইন্টারচার্জ কোড লেখা। হ্যাঁ, বলো। ইন্টার হ্যাঁ, আবার একটু বলবা? স্যার এখানে যে ইন্টারচার্জ কোড লেখা তো আমরা তো আচ্ছা, এখানে লিখেছি এটা ইনফরমেশন। ইন্টারচেঞ্জ কোড লেখা আমাদের এইচএসসির বই ইনফরমেশন কোড লেখা। এজন্য আমরা ইনফরমেশন লিখেছি। ঠিক আছে? আমাদের এইচএসসির বইগুলোতে ইনফরমেশন কোড লেখা, এজন্য আমরা ইনফরমেশন লিখেছি। যদি এমসিকিউতে আসে, যদি ইনফরমেশন না থাকে, ইন্টারচেঞ্জ থাকে তাহলে ইন্টারচেঞ্জ দিবা। আর ইনফরমেশন থাকলে ইনফরমেশন দিবা। তো এই ছবিটা হচ্ছে Google থেকে ডাউনলোড করা। কিন্তু আমাদের বইগুলোতে ইনফরমেশন ইউজ করা। তোমাদের বইয়ে দেখো। তো আমাদের BCD কোড যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে ৪ বিটের। ওকে? তো এইখানে কোডটা হচ্ছে ৮ বিটের কোড। তাহলে আমরা লিখব খাতায় যে EBCDIC কোড হচ্ছে ৮ বিটের কোড। কি লিখবো? EBCDIC কোড হলো ৮ বিটের কোড। তো এটা অবশ্যই আলফানিউমেরিক। এটা আমরা লিখে রাখবো যে এটা হলো আলফানিউমেরিক কোড। তাহলে কি লিখেছি আমরা? এটা আলফানিউমেরিক কোড। আর সাথে লিখবো এটি ৮ বিটের কোড। এটি হচ্ছে ৮ বিটের কোড। তো এই ৮ বিটের কোড যদি হয় তাহলে আমরা কি করতে পারি এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 সংখ্যক অদ্বিতীয় চিহ্ন তৈরি করতে পারবো। তো আমরা কি লিখবো? এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা ২৫৬ টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। কি লিখবো আমরা? এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা ২৫৬ টি
অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। কি লিখবো? এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। তাহলে ABCDIC নিয়ে আমাদের এইটুকু জানলেই হবে যে এটা 8 বিটের কোড। এটা হচ্ছে আলফানিউমেরিক আর এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা 256টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। তো তোমাদেরকে আমি হচ্ছে এই অংশের একটা শীট দিব। শীটের মধ্যে হচ্ছে তোমার যে কোডগুলো আমরা পড়েছি গত ক্লাসে এবং আজকে যেগুলো পড়বো, ওই সবগুলোর মোটামুটি সুন্দর করে একটা সামারি করা আছে। তোমরা ওই শীটগুলো হচ্ছে আ ওখান থেকে যেটা করতে পারো সেটা হচ্ছে ক্লাসে আমরা যা পড়েছি সেগুলা সাথে শীটগুলো একটু মিলিয়ে যদি কোন ইনফরমেশন শীটের মধ্যে এক্সট্রা থাকে সেটা তুমি হচ্ছে খাতার মধ্যে নোট করে নিবা। ঠিক আছে? কারণ শীট হচ্ছে অনেক সময় আমরা খুঁজে পাই না, হারায় যায়। কিন্তু খাতার মধ্যে থাকলে, নোট খাতার মধ্যে থাকলে কিন্তু আমাদের পড়তে সুবিধা হয়। তো আমাদের হচ্ছে যে শীটটা আমরা পাবো সেই শীটটা কি করব? এখানের যে এক্সট্রা যে তথ্যগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা শীট থেকে হচ্ছে কালেক্ট করে নিব। তো ওখানে ABCDIC নিয়ে দেখবা যে হচ্ছে কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবা ওখানে। শীটের মধ্যে কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে ABCDIC নিয়ে। কি ইনফরমেশন? তো আমরা কি বলছি যে এখানে আ যে ABCDIC কোড, তো সেখানে আমরা কি করি? মনে হচ্ছে আমরা আ ২৫৬ টা চিহ্ন বানাই। তো যদি তোমরা হচ্ছে BCD কোডের কথা বলো, তাহলে BCD কোড কেমন ছিল তোমাদের মনে আছে? সেটা হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি। আমরা পড়েছিলাম যে BCD কোড হচ্ছে কি? ৪ বিটের বাইনারি প্রকাশ। মনে করো তোমাকে আমি বললাম একটা সংখ্যা, সেটা হচ্ছে মনে করো হচ্ছে আ যদি বলি যে ৫ এর BCD কোড কত? ৫ এর BCD কোড। তো তোমরা জানো যে ৫ এর BCD কোড কত হবে? ৫ এর জন্য BCD কোড হচ্ছে ১০১। কিন্তু এটাকে কি করতে হবে? ৪ বিটে লিখতে হবে। এইটা হচ্ছে BCD কোড ৫ এর, তাই না? আবার যদি বলি হচ্ছে আমি ৬ এর BCD কোড কত? তাহলে তুমি বলবা যে ৬ এর জন্য হচ্ছে BCD কোড হচ্ছে ১১০, কিন্তু এটাকে ৪ বিটে লিখতে হবে। তার জন্য একটা শূন্য দিতে হবে সামনে। এখন যদি আমি বলি যে এই ৫, ৬, হ্যাঁ? এই ৫, ৬ এইটার আ EBCDIC কোড কত? তো মনে রাখবা যে EBCDIC কোডটা খুব বেশি আলাদা এরকম না। যেহেতু এটা ৮ বিটের কোড, যেটা করা হয় সেটা হচ্ছে তোমার BCD কোডের সাথে যদি সংখ্যা হয় তাহলে এখানে ৪ টা 1 যোগ করা হয়। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো আছে তার জন্য আমরা কি করি? এক্সট্রা ৪ টা 1 যোগ করি। যোগ করলে এই যে কোডটা আমি পেলাম সেটা হয়ে গেল EBCDIC কোড। তাহলে BCD কোড হচ্ছে ৪ বিটের আর EBCDIC কোড হচ্ছে ৮ বিটের। ৮ বিট বানানোর জন্য আমরা কি করি? সামনে শুরুতে হচ্ছে ৪ টা 1 এক্সট্রা যোগ করি। এখন যদি আমি বলি যে 9 এর BCD কোড কত হবে? 9, তাহলে 9 এর জন্য কি করতে হবে? 9 এর জন্য ১ম এ আমি ৪ টা 1 নিবো। ৪ টা 1, এরপর হচ্ছে 9 এর যে বাইনারি মানটা আছে সেটা কত? 9 এর বাইনারি মান হচ্ছে 1001। ঠিক আছে? এটা করলে কি হয়ে যাবে? 9 এর BCD কোড হয়ে যাবে। তাহলে আমরা খাতার মধ্যে লিখবো যে আ কোড মানে ABCD কোড হয়ে যাবে। তো আমরা লিখবো যে আ 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল সংখ্যাগুলোর বা ডেসিমাল প্রতীকগুলোর কি লিখবো? 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল প্রতীকগুলোর ABCDIC কোডের জন্য তো 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল প্রতীকগুলোর কি করার জন্য? EBCDIC কোডের জন্য সংখ্যার বামে সংখ্যার বামে ৪ টি 1 যোগ করতে হবে। মানে ৪ টা 1 তুমি লিখবা 1, 1, 1, 1 যোগ করতে হবে। সংখ্যার বামে ৪ টি 1 যোগ করতে হবে। তাহলে সহজ কথা হচ্ছে যদি আমরা 0 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলো ব্যবহার করি EBCDIC কোডে, সেক্ষেত্রে যেহেতু একটা ৮ বিটের কোড, কিন্তু আমাদের তো BCD কোড ৪ বিটের ছিল। তো তার সাথে আমরা কি করব? এক্সট্রা ৪ টা 1 যোগ করব। ৪ টা 1 যোগ করে এটা EBCDIC হয়ে যাবে। আচ্ছা, তো এখানে তোমার আ EBCDIC যে কোডগুলো আছে সেটা হচ্ছে তোমার কি হবে? যদি আমরা এখানে A থেকে Z পর্যন্ত ইউজ করি, তো A থেকে Z পর্যন্ত ইউজ করলে ওখানে আবার কিছু জিনিস এড করা হয়। যেমন হচ্ছে A থেকে Z যে বর্ণগুলো আছে, এগুলোর জন্য হচ্ছে আমরা 1100 এড করি। যদি তুমি হচ্ছে A থেকে Z পর্যন্ত ইউজ করো, তাহলে এরকম কিছু চিহ্ন ৩ টা জিনিস ইউজ করা হয়। কিরকম? ধরো হচ্ছে আচ্ছা আমার এটা কাজ করছে না কেন স্লাইডটা? আচ্ছা ওয়েট। আচ্ছা, তো যদি আমরা A থেকে Z পর্যন্ত যে A থেকে Z পর্যন্ত যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোর জন্য কি করতে পারি? এটা করতে পারি। ধরো A এর জন্য আমরা ফার্স্ট এ হচ্ছে 1101, এইটা হচ্ছে আমরা ফার্স্ট এ লিখি।
হ্যাঁ, ধরো A এর জন্য আমরা কি করব? এটা হচ্ছে আমাদের কমন কোড। এটা আমরা ফার্স্টে লিখব। তারপর B এর জন্য আমরা কি করব? ফার্স্টে লিখব 1101, তারপর C এর জন্য 1101। এভাবে করে আমরা সামনে হচ্ছে 1101 দেই। আর পরে হচ্ছে তোমার কি হয়? এই A এর জন্য ৪ টা বাইনারি মানে সংখ্যা নেওয়া হয়। B এর জন্য ৪ টা বাইনারি সংখ্যা নেওয়া হয়। C এর জন্য ৪ টা নেওয়া হয়। এভাবে করে হচ্ছে সংখ্যাগুলোকে আলাদা করা হয়। তো এটা আমাদের খুব বেশি দরকার নেই। এমসিকিউ এর জন্য জাস্ট জানলেই হবে যে A থেকে Z পর্যন্ত আমরা বর্ণগুলোর শুরুতে 1101 এড করি। ঠিক আছে? তারপর হচ্ছে কখনো হচ্ছে আমরা 1110 এড করি। মানে 1101, 1110 এগুলো হচ্ছে আমরা এড করি। তো এবিসিডি আইসি নিয়ে এই ছিল আমাদের এবিসিডি আইসি। আমাদের বেশি গুরুত্ব দিতে হবে ২ টা কোডে। আমি গত ক্লাসে বলেছিলাম আবারও বলছি। একটা হচ্ছে ASCII কোড, একটা হচ্ছে ইউনিকোড। এই ২ টা কোড খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে মানে এই কোডটা খুব ভালো করে পড়বো। ঠিক আছে? একটা হচ্ছে ASCII, একটা হচ্ছে ইউনিকোড। তাহলে ASCII কোডের যে পূর্ণরূপটা আছে সেটা সবাই একটু লিখে নিই ASCII। ASCII পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কি লিখবো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে ASCII কোডের পূর্ণরূপ। তো ASCII কোড হচ্ছে একটা আলফানিউমেরিক কোড। এটা আমরা অবশ্যই লিখে রাখবো। ASCII কোড হলো একটা আলফানিউমেরিক কোড। তাহলে সবাই পূর্ণরূপটা একটু লিখে নাও। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এটা একটা আলফানিউমেরিক কোড। তাহলে কয় বিটের কোড? তো এটা অবশ্যই হচ্ছে তোমার ৮ বিটের কোড। ASCII কোড হচ্ছে ৮ বিটের কোড। তো এটা হলো আলফানিউমেরিক এবং ৮ বিটের কোড। তো এই ASCII কোড যেটা আছে, তো ১ম দিকে ASCII কোড কিন্তু ৮ বিটের ছিল না। ১ম দিকে ASCII কোড ছিল হচ্ছে ৭ বিটের। পরবর্তীতে হচ্ছে ASCII কোড আ বাড়িয়ে ৭ বিট থেকে বাড়িয়ে ১ টা বিট বাড়িয়ে ৮ টা বিট করা হয়েছে। তো আমরা কি লিখেছি? এটি আলফানিউমেরিক কোড, সাথে লিখব হচ্ছে এটি ৮ বিটের কোড। কি লিখব? এটি আলফানিউমেরিক কোড, সাথে লিখব এটি হলো ৮ বিটের কোড। ASCII কোড হলো ৮ বিটের কোড। এখন আমি যদি বলি এটা ৮ বিটের কোড, তাহলে ৮ বিটের কোড হলে এটা কি করা যাবে? 2 টু দি পাওয়ার 8 বা ২৫৬ টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে এর সাহায্যে। কি লিখব? এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা ২৫৬ টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। এর সাহায্যে 2 টু দি পাওয়ার 8 বা ২৫৬ টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। এখন হচ্ছে ASCII কোড ১ম দিকে কিন্তু ASCII কোড আ ৮ বিটের ছিল না। ১ম দিকে ASCII কোড ছিল হচ্ছে ৭ বিটের। পরবর্তীতে ASCII কোড ৮ বিটের করা হয়। ১ম যে কোডটা হচ্ছে তোমার আবিষ্কার করা হয় সেটা হচ্ছে ১৯৬৫ সালে, হ্যাঁ? ১৯৬৫ সালে হচ্ছে তোমার ASCII কোডের ধারণাটা যদি ১৯৬৩ সালের দিকে আসে, কিন্তু ১৯৬৫ সালের দিকে ১ম যে ASCII কোডটা বের হয় সেটা হচ্ছে ASCII ৭। ১৯৬৫ সালে কি হবে? ASCII ৭ নামের একটা কোডের প্রচলন হয়। ASCII ৭। তো আমরা একটু লিখব ১৯৬৫ সালে, সবাই একটু লিখে নাও। ১৯৬৫ সালে রবার্ট বিমার, উনার নাম হচ্ছে রবার্ট বিমার, যিনি হচ্ছে ASCII কোডের উদ্ভাবন করেন। রবার্ট বিমার ১৯৬৫ সালে রবার্ট বিমার ASCII ৭ কোডের প্রচলন করেন। ১৯৬৫ সালে রবার্ট বিমার ASCII ৭ কোডের প্রচলন করেন। তো পরবর্তীতে কি করা হয়? দেখলো যে ASCII ৭ কোড দিয়ে যতগুলো প্রতীক তৈরি করা যায়, আমাদের তার থেকে বেশি প্রতীকের দরকার হয়। তখন কি করা হলো? ASCII ৮ এর প্রবর্তন করা হলো। তো ASCII ৭ যখন ছিল তখন এরকম ছিল। ধরো আমি একটু দেখাই। এখানে মনে করো এখানে হচ্ছে ৩ টা, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। আচ্ছা, মনে করো এখানে কয়টা আছে? ৭ টা ঘর আছে। তো ধরো আমি একটা কোড লিখলাম। আমি এটা নিলাম। এটা হচ্ছে একটা কোড। তো এটা ধরো হচ্ছে ৭ বিটের ASCII কোড। ঠিক আছে? এটা হচ্ছে একটা ৭ বিটের ASCII কোড। এখন এই যে কোডটা আমি নিলাম, এই কোডের হচ্ছে তোমার ১ম যে ৩ টা বিট আছে, মানে ১ম যে ৩ টা ঘর আছে, ৮ টা ঘরের মধ্যে যে ১ম ৩ টা, এইগুলোর একটা নাম, আবার যে পরের ৪ টা আছে এগুলোর হচ্ছে একটা নাম। তো ASCII এই ৭ কোডের ১ম যে ৩ টা বিট আছে, তো এই ৩ টা বিটকে বলা হয় হচ্ছে জোন বিট। আর পরের লাস্টের বিটগুলাকে বলা হয় নাম্বার বিট। কি বলেছি? এখানে ১ম যে ৩ টা বিট আছে এটাকে বলি আমরা জোন বিট। ZONE, জোন বিট, জোন বিট। আর হচ্ছে লাস্টের যে ৪ টা বিট আছে এগুলাকে বলি আমরা নাম্বার বিট। লাস্টের ৪ টা বিটের নাম হচ্ছে নাম্বার বিট। এটা একটু লিখে নিতে হবে। এগুলো তোমার এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে। আবার যখন তোমার
ASCII কোড খ নাম্বার প্রশ্নে আসবে তখন তুমি এগুলো ডিটেইলস লিখতে পারো ছবি এঁকে। তো আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে ASCII 7 কিন্তু। এটা হচ্ছে ASCII 7 কারণ এখানে ৭ টা ভাগে ভাগ করেছি আমরা। তো ৭ টা ভাগের ১ম যে ৩ টা বিট, ১ম ৩ টা বিটকে বলি আমরা জোন বিট। তাহলে এখানে জোন বিট হচ্ছে ৩ বিটের আর নাম্বার বিট হচ্ছে ৪ বিটের। তাহলে ASCII 8 এ তাহলে কি দাঁড়ালো? ASCII 8 যখন আসলো তখন একটা বিট এক্সট্রা এড করা হলো। তো আমরা আগে এটা লিখে নিই, সবাই একটু তাড়াতাড়ি করে এটা লিখে ফেলো। যে আমরা এখানে যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে কি? ASCII 7 কোড। এটা হলো ASCII 7 কোড। তো ASCII 7 হচ্ছে এটা যেখানে ৩ টা জোন বিট থাকবে, ৪ টা হচ্ছে নাম্বার বিট থাকবে। এখন ASCII 8 এ কি করা হলো? ASCII 8 এর ক্ষেত্রে তখন একটা বিট এক্সট্রা নেয়া হলো। এটা হচ্ছে তোমার এখানে ধরো আমরা যদি একটা বিট এড করি, আমরা যদি এখানে একটা বিট এড করি তখন এই বিটের নাম হচ্ছে, এই এক্সট্রা যে বিটটা সেই বিটের নাম হচ্ছে প্যারিটি বিট। তো এই বিটটা এড করার কারণে এখানে এখন বিট হয়ে গেল ৮ টা। ১ম এ ছিল ASCII 7, আমরা এখন দেখাচ্ছি যে ASCII 8 এর ক্ষেত্রে কি হলো? ASCII 8 এর ক্ষেত্রে সবকিছু একই রকম, শুধু এখানে একটা শুরুতে আমরা বিট এড করেছি, এটার নাম হচ্ছে প্যারিটি বিট। তো এইটা হচ্ছে তোমার ASCII 7 এর সাথে ASCII 8 এর পার্থক্য। ১ম বিটটার নাম হচ্ছে প্যারিটি। ধরো আমি এখানে 0 দিলাম বা 1 দিলাম, কিছু একটা দিলাম, এটা হচ্ছে প্যারিটি বিট। তাহলে ASCII 7 আর ASCII 8 এর পার্থক্য বোঝা গেছে। ASCII 8 এর মধ্যে আমরা কি করি? ASCII 8 এর মধ্যে আমরা 8 বিট নিয়ে কাজ করি। তো 8 বিটের ১ম যে বিটটা সেটাকে বলি আমরা প্যারিটি বিট। এই তো হয়ে গেল ASCII 8 বিট। তাহলে আমরা এখান থেকে যে তথ্যগুলো পেলাম সেটা হচ্ছে ASCII 7 বিটের প্রথম ৩ টা বিট হচ্ছে জোন বিট, শেষের ৪ টা বিট হচ্ছে নাম্বার বিট বা নিউমেরিক বিট। আর ASCII 8 এর প্রথম যে বিটটা সেটা হচ্ছে তোমার প্যারিটি বিট, পরের ৩ টা হচ্ছে নিউমেরিক বিট, আর তারপর মানে জোন বিট, আর লাস্টের ৪ টা হচ্ছে নিউমেরিক বিট। আর এই ASCII কোডটা আমরা কোথায় ইউজ করি? ধরো তুমি কিবোর্ড যখন কোনো কিছু ইনপুট দাও, আমাদের কম্পিউটার কিবোর্ড অথবা আমি যখন মাউসে কিছু মানে মাউস দিয়ে কিছু ক্লিক করি, তারপর মনিটরে যখন তুমি আউটপুট দেখো বা প্রিন্টারে যখন কোনো কিছু প্রিন্ট করো, তাহলে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার এই সবগুলো জায়গাতে হচ্ছে তথ্য আদান-প্রদান করার জন্য আমরা ASCII কোডটা ব্যবহার করি। ওকে? এগুলো হচ্ছে কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর এই সবগুলো জায়গাতে আমরা তথ্য আদান-প্রদানের জন্য ASCII কোডটা ব্যবহার করি। এখন যদি পরীক্ষায় প্রশ্ন করে যে ইংরেজি বর্ণমালা কিসের সাহায্যে কোড করা হয়? ইংরেজি বর্ণমালা হচ্ছে অ্যান্সার হবে ASCII কোডের সাহায্যে কোড করা হয়। তাহলে আমরা একটু লিখে নেব খাতার মধ্যে যে ইংরেজি বর্ণমালা ASCII কোডের সাহায্যে কোড করা হয়। 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 তো এখন যদি বলে যে ASCII কোড কারা উদ্ভাবন করেন, হ্যাঁ? ASCII কোড কারা উদ্ভাবন করেন? আমরা গত ক্লাসে একটা সংস্থার নাম পড়েছিলাম। সেই সংস্থার নাম হচ্ছে ANSI, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট। তোমাদের যদি মনে থাকে এটা, আমরা গত ক্লাসে এই সংস্থার নাম পড়েছিলাম যে ANSI নামের একটা সংস্থা আছে। এটা হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তো এই ANSI কি করে? এই বিভিন্ন ধরনের ASCII কোডের তারা হচ্ছে অনুমোদন দেয়। মানে বিভিন্ন ধরনের কোডের অনুমোদন দেয় এবং এই ANSI সংস্থাটা হচ্ছে ASCII কোডের প্রবর্তন করেন। তাদের মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা ছিল হচ্ছে ইংরেজি ভাষাকে কোড করার জন্য। যদিও পরবর্তীতে এর মধ্যে অনেক ভাষা এড হয়ে গেছে, অর্থাৎ ASCII কোডের সাহায্যে অনেক ভাষাকে কোড করা যায়। মানে যেসব ভাষার বর্ণমালা এবং সব চিহ্ন মিলিয়ে ২৫৬ টার কম, সেইসব ভাষাতে কি করা যায়? ASCII কোডটা ইউজ করা যায়। কিন্তু যেসব ভাষার বর্ণ ২৫৬ এর চেয়ে বেশি তাদেরটা ASCII কোড, তাদেরটা দিয়ে ASCII কোড ইউজ করা যাবে না। মানে তাদের ভাষা ASCII কোড দিয়ে কোড করা যাবে না। এর কারণ হচ্ছে ASCII কোডের যে রেঞ্জ বা লিমিটেশন সেটা হচ্ছে এটা সর্বোচ্চ ২৫৬ টা পর্যন্ত অক্ষর কোড করতে পারবে। তাহলে এখন ASCII কোডের জাস্ট এর সাথে আমরা একটু এডিশনাল তথ্য জেনে রাখি যে ASCII কোডে আমরা ধরো ABC, সবাই জানে ABCD এগুলো ইংরেজি বর্ণমালাতে আছে। এখন ধরো তুমি যদি A এর ASCII কোড করতে চাও তাহলে A এর জন্য একটা ডেসিমাল মান ধরা হয় ASCII তে, সেটা হচ্ছে ৬৫। B এর জন্য একটা ডেসিমাল মান ধরা হয় ৬৬, এটা কিন্তু MCQ তে আসবে। আর C এর জন্য ধরা হয় ৬৭। তাহলে ৬৫ এর বাইনারি বের করে তার সাথে কিছু এক্সট্রা বিট এড করে ASCII কোড বানানো হবে। ধরো তোমাকে যদি বলা হয় যে ক্যাপিটাল A, এটার ASCII কোড কেমন হবে? তাহলে তুমি আগে বলবা যে A এর জন্য নিতে হবে ৬৫ এর বাইনারি, নেওয়ার পরে তার সাথে প্যারিটি বিট, জোন বিট এড করলেই এটা হচ্ছে এর ASCII কোড হয়ে যাবে। বা এর সাথে এক্সট্রা কিছু বিট এড করলেই এটা ASCII কোড হয়ে যাবে। আবার যদি বলা হয় বি এর কথা, তাহলে বলবো আমরা হচ্ছে বি এর জন্য হচ্ছে 66 নিলেই তার হচ্ছে মান বের হয়ে যাবে। তারপর হচ্ছে সি এর জন্য 67। এইভাবে করে এইভাবে করে যদি আমরা যেতে থাকি, ধরো ডি এর কথা যদি বলা হয় তাহলে হচ্ছে
আর ডি এর জন্য আমরা নিতে পারবো 68 এভাবে করে যেতে যেতে একটা সময় গিয়ে হচ্ছে তুমি ধরো স্মল এ, স্মল বি, স্মল সি যাবা। কারণ হচ্ছে এখানে আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে ক্যাপিটাল এ এর জন্য যে ASCII মান সেটা হচ্ছে 65 আর স্মল এ এর জন্য যে ASCII মান সেটা হচ্ছে 97। এটা আমরা একটু মনে রাখবো এমসিকিউ এর জন্য। তো এরপরে আমাদের যে কোডটা আসবে সেটা হচ্ছে আহ ইউনিকোড। হ্যাঁ, এরপরে কোডটা আসবে হচ্ছে ইউনিকোড। তো দেখো, আম তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে স্যার ইংরেজি বর্ণমালা তো 26 টা অক্ষর, ঠিক আছে, কিন্তু অনেক ভাষায় বর্ণমালায় তো অনেক বর্ণ, অথবা একসাথে যদি আমরা অনেকগুলো বর্ণ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কি হবে? তো কিছু ভাষা আছে পৃথিবীতে, অনেক ভাষা আছে যেগুলোর বর্ণ অনেক বেশি। যেমন চীনা ভাষায় বর্ণ আছে ৬০,০০০ এর উপরে। চীনা ভাষার যে বর্ণমালা সেখানে বর্ণ আছে ৬০,০০০ এর উপরে। যেখানে আমাদের বাংলা বর্ণমালায় বর্ণ হচ্ছে মাত্র ৫০ টা। তো চীনা ভাষায় তোমার যে বর্ণগুলো আছে, তো এরকম চীনা ভাষার মতো আরো কিছু ভাষা আছে, জাপান, ফিলিপাইন, ওদের ভাষাতেও প্রচুর বর্ণ। তো এদেরকে কিন্তু ASCII কোডের সাহায্যে কোড করা যাবে না। কারণ ASCII কোডের লিমিটেশন আমরা পড়েছি যে ২৫৬ টা প্রতীক এখানে ব্যবহার করা যাবে। তাহলে এখন দেখা যাচ্ছে কি, পৃথিবীর সব ভাষার জন্য নতুন একটা কোডের দরকার হলো। সেই কোডের নাম হচ্ছে ইউনিকোড। আর ইউনিকোডের মানে হচ্ছে ইউনিভার্সাল কোড। তো এটা সুবিধা হচ্ছে পৃথিবীর যত ভাষা আছে সবগুলো ভাষা এটার সাহায্যে কোড করা যাবে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে ইংরেজি বর্ণমালা ASCII কোডের সাহায্যে কোড করা যাবে কিনা? হ্যাঁ, ইংরেজি বর্ণমালাও ASCII কোডের সাহায্যে কোড করা যাবে। তাহলে ইংরেজি, বাংলা, চীনা, জাপানিজ সবই কোড করা যাবে। তবে আমরা ইংরেজির জন্য স্পেশালি ASCII কোডটা ইউজ করি। আর বাংলার জন্য আমরা এখন ইউজ করি ইউনিকোড। বাংলার জন্য এখন আমরা স্পেশালি যে কোডটা ইউজ করি সেটা হচ্ছে ইউনিকোড। তাহলে চীনা ভাষা, জাপানি, ফিলিপাইন যেসব ভাষা বলুক না কেন তুমি সরাসরি অ্যান্সার বলবো হচ্ছে ইউনিকোড। ইংরেজি বললে বলবো হচ্ছে ASCII কোড। কারণ ইংরেজি ওরা স্পেশালি ASCII কোডটা বেশি ইউজ করে। আর বাংলা বর্ণমালা থেকে শুরু করে অন্যান্য ভাষাগুলো সব প্রায় হচ্ছে ইউনিকোড ব্যবহার করে। তাহলে ইউনিকোডের প্রয়োজনটা কি? কেন এটা আমরা এতগুলা কোড থাকার পরেও কেন আমরা ইউনিকোড নিয়ে কাজ করলাম, বা ইউনিকোডটা আমাদের কেন দরকার? তো আমাদের হচ্ছে, আমি যেটা বললাম তো আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, যেসব ভাষার বর্ণ অনেক বেশি সেসব ভাষাকে কোড করার জন্য আমরা হচ্ছে ইউনিকোডের প্রবর্তন করেছি। এখন এটা কত কোডের বা কত বিটের এটা? তো ইউনিকোড হচ্ছে মূলত ১৬ বিটের একটা কোড। ১৬ বিট। কেন ১৬ বিট? কারণ ১৬ বিট হলেই কেবল আমরা আমাদের যে টার্গেট, যেসব আমাদের টার্গেট হচ্ছে যে সব মিলায় যদি ৬৫,০০০ ভাষা হয়, মানে বর্ণ হয়, তাহলে ৬৫,০০০ বেশি বর্ণকে কোড করার জন্য আমাদের ইউনিকোডটা দরকার। তো এখন আমরা যদি হিসাব করে দেখি যে 2 টু দি পাওয়ার ১৬ করলে কত হয়? 2 টু দি পাওয়ার ১৬ করলে আসে হচ্ছে ৬৫,৫৩৬। 2 টু দি পাওয়ার ১৬ মানে হচ্ছে ৬৫,৫৩৬। তাহলে এইটা এমন একটা ভাষা, ইউনিকোড এমন একটা কোড যার সাহায্যে তুমি ৬৫,৫৩৬ টা চিহ্নকে প্রকাশ করতে পারবা কম্পিউটার ভাষায়। তাহলে হিউজ এখানে, তাই না? ৬৫,৫৩৬ টা মানে হচ্ছে হিউজ। তাহলে আমরা খাতার মধ্যে লিখবো হচ্ছে ইউনিকোড ১৬ বিটের কোড। এটা তো অবশ্যই আলফানিউমেরিক, কারণ এখানে তোমার নাম্বারের সাথে বিভিন্ন ধরনের বর্ণ আমরা ব্যবহার করছি। এটা অবশ্যই আলফানিউমেরিক কোড। এর সাহায্যে ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। এটা হচ্ছে কি? এর সাহায্যে ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। পৃথিবীর সব ভাষা ইউনিকোডের সাহায্যে কোড করা যাবে। এটা লিখবো আমরা যে পৃথিবীর সব ভাষা ইউনিকোডের সাহায্যে কোড করা যাবে। তাহলে আমরা লিখেছি যে ইউনিকোড হলো ১৬ বিটের কোড। এর সাহায্যে 2 টু দি পাওয়ার ১৬ বা ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। আর এটা কি? এটা হচ্ছে পৃথিবীর সব ভাষায় এর সাহায্যে কোড করা যাবে। এর পাশাপাশি আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ইউনিকোড আ যে হিস্ট্রিটা, এটা হচ্ছে তোমার ১৯৯১ সালে এটা উদ্ভাবন করা হয়। ইউনিকোডটা আসে হচ্ছে ১৯৯১ সালে। তো ২ টা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিখ্যাত ২ টা প্রতিষ্ঠান। একটা হচ্ছে অ্যাপল, তোমরা অ্যাপল আ কর্পোরেশনের নাম শুনেছ, অ্যাপল কর্পোরেশন। তো ১৯৯১ সালে ২ টা প্রতিষ্ঠান, একটা হচ্ছে অ্যাপল কর্পোরেশন, আরেকটা হচ্ছে জেরক্স কর্পোরেশন। নাম কি?
একটা হচ্ছে অ্যাপল আর একটা হচ্ছে জেরক্স। এই ২ টার প্রতিষ্ঠান যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাপল, আমি লিখে দিচ্ছি বানানগুলো। অ্যাপল আর একটা প্রতিষ্ঠান হচ্ছে জেরক্স। এই ২ টা প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় ইউনিকোড হচ্ছে বাজারে আসে বা ইউনিকোডের উদ্ভাবন হয়। তাহলে সালটা হচ্ছে ১৯৯১ সালে। তাহলে আমরা হচ্ছে বলব যে আ যদি বলা হয় যে ইউনিকোড কেন প্রয়োজন? তাহলে আমরা বলব যে ASCII কোড ১ম এ ASCII কোডের সাহায্যে ২৫৬ টা কোডিং করার ব্যবস্থা ছিল। কিন্তু বিশ্বের অনেক ভাষাই হচ্ছে ASCII কোডের সাহায্যে কোড করা যেত না। এই সীমাবদ্ধতাটা দূর করার জন্য আমরা হলো ইউনিকোড নিয়ে এসেছি। যার সাহায্যে পৃথিবীর সব ভাষায় কোড করা যায় এবং এজন্য এটাকে কি বলা হয়? সার্বজনীন কোড বলা হয়। অর্থাৎ ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন, যার সাহায্যে পৃথিবীর সব ভাষায় কোড করা যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আ এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমরা যতগুলো কোড পড়েছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার ASCII কোডের যে ডেসিমাল মানে এখান থেকে যে মানে ASCII কোড করব কিভাবে? আচ্ছা, ASCII কোড করার জন্য আসলে কোডের জন্য অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ? মানে এটা একেবারেই সহজ একটা বিষয় না যে বললেই কোড হয়ে যাবে এরকম না। তোমার হচ্ছে আমাদের আমরা আ জানি যে হচ্ছে অনেক ধরনের প্রতীক আছে। হ্যাঁ? অনেক ধরনের প্রতীক থাকে। একেকটা ভাষার জন্য প্রচুর প্রতীক থাকে। ধরো তুমি যদি বলো যে হচ্ছে বাংলা বর্ণমালার কথা, তো বাংলা মানে সবসময় ব্যবহার করি এরকম না। এর পাশাপাশি কিন্তু অনেক কিছু আছে। অনেক কিছু বলতে আমি বোঝাচ্ছি যে ইংরেজি বর্ণমালায় A থেকে Z এর পাশাপাশি আরো অনেক ধরনের প্রতীক আছে। তাহলে আমরা শুধু যে আ ইংরেজি বর্ণমালা এই কয়েকটা ২৬ টা অক্ষরেই মানে ASCII করে কনভার্ট করব এরকম না। এর পাশাপাশি কিন্তু আমাদের ওই সবগুলো প্রতীককেও কি করতে হবে? ASCII করে প্রকাশ করতে হবে। এখন এই সবগুলো প্রতীককে যদি ASCII করে প্রকাশ করতে যাই, তাহলে আমাদের যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে এমনভাবে কোডটা আমরা করব, এই কোডটা যেন হচ্ছে ৮ বিটের কোড হয়। এটা হচ্ছে আমাদের ১ম টার্গেট। কোডটা যেন কি হয়? ৮ বিটের কোড হয়। তো এখন ৮ বিটের কোড করতে গেলে দেখা যাবে যে সব অক্ষরে বা বর্ণে ৮ বিটের কোড নাই। ঠিক আছে? সব অক্ষর বা বর্ণে ৮ বিটের কোড নাই। মানে এই ৮ বিটের কোড বানানোর জন্য কি করতে হবে? এক্সট্রা কিছু বিট এড করতে হবে। তো এক্সট্রা কিছু বিট যদি আমরা এড করতে পারি, তাহলে কি হবে? তখন হচ্ছে একটা কোড হবে। তো আমি হচ্ছে দেখি এখানে এক্সাম্পল আমার শিটেই থাকার কথা ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ৬৫ র বাইনারি মান কত হয় আমাকে একটু বলতে পারবে কি কেউ? ৬৫ র বাইনারি মান? জাস্ট আমি এক্সাম্পলটা দেই। ৬৫ র বাইনারি মানটা একটু বের করে আমাকে বলো তো কত হয়? তো যদি ধরো তোমার আ ASCII কোডের কোন একটা আ সংখ্যার মান ৭ বিট হয়ে গেছে। 1 5টা 0 তারপর 1। আচ্ছা ১ ৫ টা 0 তারপর ১ আচ্ছা গুড ফাইন। তো আমরা একটু দেখি এই যে আমরা কিভাবে A টাকে ASCII কোড করব। ধরো তুমি যদি A টাকে ASCII কোড করতে চাও, মানে তুমি হচ্ছে ইংরেজি বর্ণমালা A লিখতে চাচ্ছ A। এখন এর জন্য আমরা ডেসিমাল মান ধরবো হচ্ছে ৬৫। ওকে? তো এখন এই ৬৫ বাইনারি কত বলো? ১ ৫ টা 0 না? ১ ২ ৩ জি ৪ স্যার। ৫ এই তো না? ওকে। তাহলে এটা কয় বিটের হইছে বলো তো? ৭ বিটের হয়ে গেছে না? ৭ বিটের হয়ে গেছে। কিন্তু আমরা তো জানি ASCII কোড হচ্ছে ৮ বিটের। তাহলে এর সামনে যদি আমি একটা 0 বসাই, ব্যাস এটা হচ্ছে একটা প্যারিটি বিট এড করে দিলাম। তাহলে এটা হয়ে গেল ক্যাপিটাল A এর ASCII মান। এখন যদি তুমি হচ্ছে কম্পিউটারে ক্যাপিটাল A লিখো, কম্পিউটার থেকে সরাসরি কিবোর্ড থেকে একটা সিগন্যাল যাবে কম্পিউটারের কাছে, সিপিইউ এর কাছে বলবে যে হচ্ছে একজন ইউজার সে হচ্ছে 0 1 তারপর ৫ টা 0 তারপর 1 এটা প্রেস করেছে। তখন কম্পিউটার বুঝবে ও আচ্ছা সে হচ্ছে A প্রেস করছে। কি বোঝাতে পারছি তোমাকে? স্যার মানে আমাদের অবজেক্টিভ আসছিল একবার যে m এর ASCII ভ্যালু কত? সেইম পরে তুমি হচ্ছে করো। M এর জন্য কত নিতে হবে? মানে A, B, C আমরা যদি সিরিয়ালে যাই তাহলে কত হবে? মানে ওইভাবে হিসাব করে যাওয়া লাগবে। হ্যাঁ, 77 ওইভাবে হয় হিসাব করে তাহলে। তারপর ওটার হ্যাঁ, বাইনারি ওইটা করব বাইনারি করে তারপর তারপর হচ্ছে তুমি সামনে একটা প্যারিটি বিট 0 এড করে দিবা। ঠিক আছে? তো তোমাদের বইয়ের মধ্যে ASCII কোডের লিস্ট আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে সুন্দর করে এটা দেখবা। ওটা দেখবা কেন? ওটা দেখলে হচ্ছে তোমাদের এই যে এই ধরনের এমসিকিউ প্রশ্নগুলো আ দিলে তোমাদের জন্য অ্যান্সার করতে সুবিধা হবে। ওকে? যাক এটা হচ্ছে নাইস কোয়েশ্চেন। আচ্ছা তারপরে আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা তো
তোমাদের হচ্ছে আজকের মধ্য দিয়ে তোমাদের অধ্যায় ৩ এর প্রথম অংশ, এটা অনেকেই এই কোর্সে ভর্তি হয়েছিল। অধ্যায় ৩ এর প্রথম অংশ তাদের কোর্সটা কমপ্লিট হলো। তো তোমাদের কোর্স কমপ্লিট হওয়া মানেই শেষ না, তোমাদের এক্সাম আছে। তো হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। তোমাদের হয়তো টাইম দিব, মানে মাঝখানে একটা গ্যাপ দিব, সোমবার একটা গ্যাপ দিব যেন পড়তে পারো। বুধবার ইনশাল্লাহ একটা এক্সাম দিবে তোমরা পুরো অধ্যায়ের উপর। বুধবার একটা এক্সাম দিবা পুরো অধ্যায়ের উপর। তো হচ্ছে এক্সামটা কি হবে সেটা আমি জানাই দিব গ্রুপে। এক্সামে আমি কি দিব সেটাও জানাই দিব, কি ধরনের প্রশ্ন দিব। তো তোমরা হচ্ছে সৃজনশীলগুলো একটু কষ্ট করে কিছু সৃজনশীল সলভ করবা, ঠিক আছে? তো হচ্ছে আমি তোমাদের গ্রুপে আগে ২টা সৃজনশীল দিয়েছিলাম। আজকে হয়তো আরো ২টা সৃজনশীল দিব, তাহলে তোমাদের এই অধ্যায়ের প্রথম অংশ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হবে। তো তোমরা অবশ্যই এটা ভুল করবা না, সৃজনশীলগুলো ভালো করে দেখবা। আর হচ্ছে তোমাদের পরিপূরক নিয়ে আমি হচ্ছে গ্রুপে কিছু ছবি দিয়েছি, মানে আমার ক্লাসের নোট, তোমরা এগুলো সুন্দর করে খাতার মধ্যে নোট করে নিবা। আর হচ্ছে তোমরা তো জানো যে আমার সামনে ভাইভা পরীক্ষা। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এক্সাম দেওয়ার পরে আরকি তোমাদের সাথে হয়তো কথা বলবো সবার সাথে, যে আরকি এরপর কি করব না করব। তো এখানে অনেকেই আছে অধ্যায় ৩ এর প্রথম অংশের কোর্সে ভর্তি হয়েছে, তাদের জন্য আরকি কোর্সটা কমপ্লিট হলো। তো আমি জানি যে তারা অধ্যায় ৩ এর ২য় অংশ শুরু করতে চাইবে আবার। তো আমি আপাতত আরকি কথা দিতে পারছি না যে অধ্যায় ৩ এর ২য় অংশ আমি কবে শুরু করব। কিছুদিন একটা গ্যাপ নিবো আমি বাবার কাছ থেকে। তারপর ইনশাআল্লাহ আমি অধ্যায় ৩ এর ২য় অংশ শুরু করব। তো হচ্ছে অনেকে আছে এখানে, কেউ আছে ১-২ জন আছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো তাদের একটু যদি তাড়া থাকে বেশি, বা হচ্ছে যারই বেশি তারা সামনে এক্সাম, তারা হচ্ছে আ যদি অধ্যায় ৩ এর কোর্সটা যদি সেকেন্ড পার্টের কোর্সটা যদি খুব জরুরি হয়, সেক্ষেত্রে রেকর্ডিং কোর্স করতে পারবা আরকি, হ্যাঁ? ক্লাসগুলো আমি ১ দিন পর এই টাইম মতো তোমরা পেয়ে যাবা ক্লাস গ্রুপে। তো রেকর্ডিং কোর্সগুলো কন্টিনিউ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের পড়াটা মানে পিছিয়ে যাবে না, ঠিক আছে? অনেকে এটা করছে, যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, যারা টাইম মিলে না ব্যাচে। তোমাদের এখানে গ্রুপে হয়তো ৮-৯ জন আছে, কিন্তু কোর্স কিন্তু ৮-৯ জন করে না। কোর্স কিন্তু ১৮-১৯ জন করে। এরা বাকিরা হচ্ছে তোমার রেকর্ডেড কোর্স করে। তো যাদের হচ্ছে সমস্যা, যেহেতু রেকর্ডিং কোর্স আলহামদুলিল্লাহ আছে, সেজন্য খুব বেশি সমস্যা হবে না। তো তোমরা হচ্ছে ক্লাসগুলো দেখলেই হয়ে যাবে, সমস্যা নেই। তো তোমাদের নেক্সট টার্গেট হচ্ছে পরীক্ষাটা ভালো করে দেওয়া। সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের আ আজকে যদি শনিবার হয় তাহলে বুধবারে তোমাদের পরীক্ষাটা থাকবে। আমি গ্রুপে তারপরে অ্যানাউন্স করে দিব আবার। বুধবার রাতে পরীক্ষাটা নিবো। এর আগে আমাদের পরীক্ষার মানে যে কোর্স কমপ্লিট যে পরীক্ষাটা হয় সেটার আগে কোনো ক্লাস থাকে না। কারণ আমরা ক্লাস তো শেষ করেছি। তোমাদের কাজ হচ্ছে সবগুলো ক্লাস, পিছনের ক্লাসগুলো আবার প্রয়োজনে দেখা। যদি কারো নোট বাকি থাকে নোটগুলো কমপ্লিট করা। এর সাথে ৪টা-৫টা সৃজনশীল সলভ করা। কিছু এমসিকিউ পড়া। তাহলে কি হবে, তোমার এই পুরো অধ্যায়টা একেবারে ক্লিয়ার। টুকটাক খুঁটিনাটি অনেক কিছু আছে আমি স্যার পড়িয়েছি, আবার অনেক কিছু আছে আমি পড়াইনি। হ্যাঁ, বলো। রেগুলার ক্লাসের জন্য কি করব? কোর্স হিসেবে না করে মানে রেগুলারলি এই করার। জি স্যার, আমিও এটা বলতেছি। হ্যাঁ, তো হচ্ছে যারা আচ্ছা হ্যাঁ, যারা রেগুলার, অনেকে আছে রেগুলার করে, অনেকে আছে কোর্সে ভর্তি হয়েছে। মানে মেক্সিমাম এখানে তোমাদেরই ব্যাচে মেক্সিমাম হচ্ছে রেগুলার করে। মনে ছিল না আমার কাছে ৬ টার ব্যাচ। ৬ টার ব্যাচে মেক্সিমাম হচ্ছে তোমার কোর্স। মনেই ছিল না যে তোমার অর্ধেক ব্যাচ। আমরা তো তো ৫টা। যাই হোক, হ্যাঁ, এখানে ফার্স্ট ইয়ারের বেশি স্টুডেন্ট। ঠিক আছে, মনে পড়ছে। আর পরেরটা হচ্ছে সেকেন্ড ইয়ারের, মানে তোমাদের আগের ব্যাচটা হচ্ছে সেকেন্ড ইয়ারের। তো আজকে ওদের ক্লাসটা হয় নাই, তো আমি বারবার এগুলো করে ওদের কথাই মাথায় আসতেছে। তো তোমাদের হচ্ছে তোমরাও ওদের মতো করেই যারা হচ্ছে রেকর্ডেড কোর্স করবে ওদের মতো করেই হচ্ছে যেদিন যেদিন ক্লাস থাকতো আগে ওই দিন হচ্ছে তুমি ক্লাসগুলো দেখবা। আর হচ্ছে পরীক্ষা যখন যেভাবে হওয়ার কথা আগের মতো, অ্যাসাইনমেন্ট পরীক্ষা এগুলো আগের মতোই হবে, ঠিক আছে? ওদের মতো করে আমি যেভাবে, আমার একটা প্ল্যান থাকে যে আমি এই ক্লাসগুলোর পর একটা পরীক্ষা নেই, এই ক্লাসগুলোর পর একটা অ্যাসাইনমেন্ট দেই। তো তোমরা হচ্ছে ওইটাকে ফলো করেই সুন্দর করে হচ্ছে তোমরা সামনে আগাবা, ঠিক আছে? তাহলে পড়ার গ্যাপ পড়বে না। আর বাসার সবাইকে বলবো আমার জন্য দোয়া করতে। আমি খুব প্রেশারে আছি, মানে আমি হচ্ছে অফলাইনে মাত্র শুরু করেছিলাম ব্যাচ, এখন সবগুলো মোটামুটি বন্ধ করে দেওয়া লাগছে। তো হচ্ছে সবাইকে আপাতত বলছি রেকর্ডের ক্লাসগুলো করো। আর ১টা-২টা ব্যাচ অফলাইনে রেখেছি, মানে যেখানে সেকেন্ড স্টুডেন্ট বেশি, যাদের খুব দরকার। আর বাকিদের মোটামুটি আরকি ক্লাস অফ করে দিচ্ছি। বলছি যে ১ মাস আপাতত ছুটি নিচ্ছি। ইনশাআল্লাহ তারপর থেকে সবাইকে আবার সবার সাথে আবার কথা হবে, দেখা হবে। তো তোমাদের যেকোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ দিয়ে রাখো। আমি যখন ফ্রি হব ইনশাআল্লাহ দেখব যেকোনো বিষয়ে, যখন যেটা সমস্যা হবে। হ্যাঁ? তো অবশ্যই মেসেজ দিবা, সবাই দেয়। তো তোমার দিয়ে রাখবা, আমি যখন ফ্রি থাকবো তখন অবশ্যই রিপ্লাই দিব। তো হচ্ছে সবাই সুস্থ থাকবা, সাবধানে থাকবা, ভালো থাকবা। আর পড়াশোনা কন্টিনিউ করবা। কারণ আমাদের কলেজগুলো ইনশাআল্লাহ হচ্ছে আ মার্চের ফার্স্ট উইকে বা হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট উইকে, আমার মনে হচ্ছে মার্চের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। তো এটা মাথায় রেখেই তোমরা পড়ো। অনেক গ্যাপ গেছে পড়াশোনার, আর যেন না যায় আরকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমরা এখানে রাখছি। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু